discuss computer application from the GLED question papers. Let us consider some questions. In this, consider the question number 1. Programs designed to perform specific tasks is known as. এটা যে চারটে অপশন দেওয়া আছে তার মধ্যে নাম্বার 1 সিস্টেম সফটওয়্যার, নাম্বার 2 ইউটিলিটি সফটওয়্যার, নাম্বার 2 অ্যাপ্লিকেশন সফটওয়্যার, নাম্বার 3 ইউটিলিটি সফটওয়্যার, নাম্বার 4 অপারেটিং সিস্টেম। Answer is definitely for specific tasks যেটা ডিজাইন করায় for specific tasks program was designed to perform specific tasks, that is application software. এবার স্পেসিফিক টাস্ক যেটা দেওয়া আছে সেই কোশ্চেনে কার জন্য দেওয়া আছে, ইউজারের জন্য যদি স্পেসিফিক হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেমের জন্য যদি স্পেসিফিক টাস্ক সেটা ইউটিলিটি সফটওয়্যার। তো জেনারেলি যেহেতু কোশ্চেনটা ইউজার্স বা কেউ মেনশন করে দেয়নি যে প্রোগ্রাম ডিজাইন টু পারফর্ম স্পেসিফিক টাস্ক ইজ নোন অ্যাজ স্পেসিফিক টাস্ক ফর ইউজার, কার জন্য, কার সিস্টেম, তার জন্য আমি অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা সিলেক্ট করলাম। রাইট অ্যান্সার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো বাকি সফটওয়্যারগুলোর সম্বন্ধে একটু জানা যাক, তাহলে আরও ডিটেল তোমরা বুঝতে সুবিধা হবে কেন আমি অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা সিলেক্ট করলাম। অ্যান্সার ইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা জানি যে কোনো প্রোগ্রামের কাজই হচ্ছে কিছু টাস্ক পারফর্ম করা, সেটা ইউজার স্পেসিফিক, সিস্টেম স্পেসিফিক। যদি ইউজার স্পেসিফিক কাজ করি, যেরকম আমরা MS ওয়ার্ড, গেম, ব্রাউজার যেগুলো ইউজ করি সেগুলো সবই ইউজার স্পেসিফিক কাজ করি, সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পড়ে। এবার আমরা সিস্টেম রিলেটেড কাজ যদি করি, লোডার, লিঙ্কার, এগুলো কম্পাইলার, এগুলো সিস্টেম রিলেটেড কাজ করে। অপারেটিং সিস্টেম ইটসেলফ সিস্টেম সফটওয়্যার, বাট অপারেটিং সিস্টেমটা পুরো মেশিনটাকে হার্ডওয়্যারের সাথে ইন্টারফেস করতে হেল্প করে, ইউজার অ্যান্ড হার্ডওয়্যারের মাঝখানে এটা সিস্টেম সফটওয়্যার হিসাবে কাজ করে। তো এখানে চারটে অপশনের মধ্যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা বেসিক্যালি অ্যান্সার নিলাম এই কারণ এটা ইউজার স্পেসিফিক কাজগুলো যে প্রোগ্রামসগুলো থ্রু দিয়ে করে সেটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার হিসাবেই ধরা হয়। দেওয়া আছে, an interpreter is a translating program which option A, option B, option C, option D. It translates instructions of high level language into machine level language program. This is option A. এখানে নেক্সট অপশন দেওয়া আছে, ট্রান্সলেট এ লাইন অফ সোর্স প্রোগ্রাম ইন্টু মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। অপশন সি, ইনভলভ ইন প্রোগ্রাম এক্সিকিউশন। আর অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। তো এখান থেকে আমরা MCQ কোশ্চেনে যে কোনো একটা অপশনই কারেক্ট হয় অল টাইম। তো এখানে দেখতে পাচ্ছি আমি দুটো অপশন তো ডেফিনেটলি পাচ্ছি আমরা। প্রথমে ট্রান্সলেট ইনস্ট্রাকশন, এখানে আমরা দেখতে পাচ্ছি অপশনসগুলোর মধ্যে এ ট্রান্সলেট ইনস্ট্রাকশন অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইন্টু মেশিন লেভেল, এটা কারেক্ট হচ্ছে, কারণ আমরা ইন্টারপ্রিটার মিন হচ্ছে হাই লেভেল থেকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বানিয়ে নেয়। নাম্বার 2, ট্রান্সলেট এ লাইন অফ সোর্স কোড, একটা লাইন সোর্স কোড একটা লাইন নিয়ে কাজ করে, ইন্টারপ্রিট করে, একটা লাইন কাজ হয় তারপরে লাইনে গিয়ে কাজ করে, এটাও কারেক্ট হচ্ছে। ইনভলভ ইন প্রোগ্রাম এক্সিকিউশন, হ্যাঁ এটাও প্রোগ্রাম এক্সিকিউশনে ইনভলভ হয়। অল অফ দ্য অ্যাবাভ, তাহলে অ্যান্সার হবে আমাদের অল অফ দ্য অ্যাবাভ। অ্যান্সার ইজ অল অফ দ্য অ্যাবাভ। যখন তোমরা দেখবে কখনো কোনো MCQতে একটার বেশি অপশন কারেক্ট হয়ে যাচ্ছে, তো ডেফিনেটলি একটা অল অফ দ্য অ্যাবাভ বলে অপশন থাকবেই। তো থার্ড অপশনটা আবার চেক করার প্রয়োজন হবে না। যদি তুমি খুব তাড়াতাড়ি কাজ করতে চাও, তবে দেখে নিতে চাও যে সব অপশন কারেক্ট হচ্ছে কিনা, তাহলে দেখে নিতে পারো। কিন্তু যদি দুটো কারেক্ট হয় তো অটোমেটিক্যালি অল অফ দ্য অ্যাবাভটা রাইট অ্যান্সার। অল অফ অ্যাবাভ দ্য রাইট অ্যান্সার। এক্সপ্লেনেশন ইজ বিকজ উই নো দ্যাট। এখানে এক্সপ্লেনেশন আমি কি বলতে পারি যে ইন্টারপ্রিটার এমন একটা প্রোগ্রাম যে প্রোগ্রামটা কি করে, আমাদের একটা ল্যাঙ্গুয়েজ থেকে একটা ল্যাঙ্গুয়েজ কনভার্ট করে, একটা সোর্স ল্যাঙ্গুয়েজ যেটা নেয় সেটাই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, এটা হচ্ছে ইন্টারপ্রিটার। তো এই ইন্টারপ্রিটারটা যখন ইন্টারপ্রিটারটা নেয় সোর্স ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, সোর্স ল্যাঙ্গুয়েজ টু মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে সোর্স ল্যাঙ্গুয়েজটা সেটা ডেফিনেটলি একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নেবে, সেটাকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বানাবে। তো ইন্টারপ্রিটার হুইচ ট্রান্সলেট ইনস্ট্রাকশন অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইন্টু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, দিস ইজ দ্য বেসিক ডেফিনিশন অফ ইন্টারপ্রিটার। সেকেন্ড, কম্পাইলার ইন্টার মধ্যে বেশি ডিফারেন্স কি, কম্পাইলার কি হয় পুরো সোর্স কোডটাকে একবারই নিয়ে নেয়, পুরো সোর্স কোডটা যেটা আমরা প্রোগ্রামটা লিখলাম প্রথম থেকে শেষ অবধি মেন অবধি পুরোটাকে ইনপুট হিসাবে নিয়ে নেয়। তো পুরোটাকে অ্যাট এ টাইম ইনপুট হিসাবে নেয়, তারপরে এটাকে কম্পাইল করে। বাট ইন্টারপ্রিটারের ক্ষেত্রে কী হয়, জেনারেলি একটা লাইন আগে একটা পুরো সোর্স কোড আমি লিখে জমা দিলাম কম্পাইলার ইন্টারপ্রিটারের কাছে। এবার ইন্টারপ্রিটার কী করো, একটা লাইন নিল, সেটা দেখলো কোনো এরর আছে কিনা, তারপর তার করসপন্ডিং পরের লাইনে যাবে, এইভাবেই হবে।
তো একটা লাইন করে ট্রান্সলেট এ লাইন অফ সোর্স প্রোগ্রাম ইনটু মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। সো দিস ইজ দ্য সেকেন্ড ডেফিনিশন। অ্যান্ড ইটস ইনভলভ ইন প্রোগ্রাম এক্সিকিউশন। ডেফিনেটলি প্রোগ্রামটা যেটা আমরা এক্সিকিউট করে আউটপুট পেতে চাইছি তার এক্সিকিউশন হেল্প করে। So all of the above is the correct answer. Question number 3. এখানে দেওয়া আছে which of the following two main components of the CPU. এখানে CPU দুটো মেইন কম্পোনেন্ট কি হতে পারে? নাম্বার অপশন এ তে আছে কন্ট্রোল ইউনিট অ্যান্ড রেজিস্টার্স, অপশন বি রেজিস্টার্স অ্যান্ড মেইন মেমোরি, অপশন সি তে কন্ট্রোল ইউনিট অ্যান্ড এএলইউ, অপশন ডি তে এএলইউ অ্যান্ড বাস। প্রথমে আমার জানতে হবে মেমোরি কি সিপিইউর একটা কম্পোনেন্ট? না, মেমোরি একটা সেপারেট কম্পোনেন্ট। তো মেমোরির সাথে যে বা বাস ইজ এ পার্ট অফ কম্পিউটার সিস্টেম, যেটা ওয়্যার বা কেবল বলি, ডেটা বাস, কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস, এই ধরনের বাসগুলো পুরো সিস্টেমে হার্ডওয়্যার কম্পোনেন্টগুলো কানেক্ট করে, ডেটা ট্রান্সফার, কন্ট্রোল ট্রান্সফার, তো এতে কাজ করে, অ্যাড্রেস ট্রান্সফারে কাজ করে। তো আমরা ডেফিনেটলি এএলইউ সাথে, যেটা এএলইউ মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটা কারেক্ট অ্যান্সার, বাট তার সাথে বাস আছে, এটা নয়, কম্পোনেন্ট নয়। তো এএলইউ অ্যান্ড বাস ইজ দ্য নট রাইট অ্যান্সার। এবার পাচ্ছি রেজিস্টার কি মেন মেমোরি। রেজিস্টার একটা সিপিইউ এর কম্পোনেন্ট, যেটা রেজিস্টার ডেটা স্টোর করে কম্পিউটারের মধ্যে, ইন্টারমিডিয়েট ডেটা রেজাল্টগুলো স্টোর হয়। তো সেই রেজিস্টারটা সিপিইউ এর মেন কম্পোনেন্ট, বাট মেন মেমোরি নয়। তো মেন মেমোরির সাথে রেজিস্টার, এটা অপশনটা অ্যালাউ হচ্ছে না। তো আমাদের কাছে দুটো অপশন আছে, কন্ট্রোল ইউনিট আর রেজিস্টার্স, আর কন্ট্রোল ইউনিট অ্যান্ড এএলইউ। তো এই দুটোর মধ্যে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তো এই যখন আমরা কোনো অ্যান্সারকে কারেক্টলি চুজ করতে চাই, কিছু অ্যান্সারকে আমরা এলিমিনেট করে দিতে পারি, যেগুলো আমাদের মনে হচ্ছে দেখে যে ওটা হতেই পারে না, তারপর বাকি অ্যান্সারের সাথে আমরা ডিসকাশন করতে পারি কোনটা হতে পারে। তো এইভাবে তোমরা যদি অ্যান্সার ক্যালকুলেট করো, খুব তাড়াতাড়ি নিজেদের কারেক্ট অ্যান্সারটা পেয়ে যাবে এমসিকিউ। তো কন্ট্রোল ইউনিট রেজিস্টার্স, এটা কম্পোনেন্ট সিপিইউ এর, কারণ রেজিস্টার্স কন্ট্রোল ইউনিট কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে, রেজিস্টার ডেটা স্টোর করে, এটা কন্ট্রোল ইউনিট। কিন্তু মেইন কম্পোনেন্ট বলতে আমরা সিপিইউ যেটা বুঝি, সেটা ডেফিনেটলি কন্ট্রোল ইউনিটটা তো আছেই, তার সাথে সাথে অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটা ক্যালকুলেশন পার্টটা করে, লজিক্যালি অ্যারিথমেটিক কাজগুলো করে। রাইট অ্যান্সার ইজ ডেফিনেটলি অ্যারিথমেটিক কন্ট্রোল ইউনিট অ্যান্ড অ্যারিথমেটিক লজিক ইউনিট and control unit. So answer is C. Explanation is control unit and ALU is the main two part. ALU mean arithmetic logic unit. All the arithmetic calculation like addition, subtraction, logical operations, arithmetic and logic unit is done by ALU. Control unit generate control signal to all the peripherals and the processes. Mainly it is used to generate control signal to the system. And ALU perform all the arithmetic and logical operation done by the computer system. So these are the main two components of computer system. The right answer is control unit and ALU. Number 4. Time during which a job is processed by the computer is option A delay time, option B real time, option C execution time, option D downtime. So these are the options. এখানে দেওয়া আছে টাইম, যে সময় একটা জবকে প্রসেসড হয়, যে সময় যে একটা জবকে প্রসেস হয় কম্পিউটারে, তাকে কি বলা? ডেফিনেটলি ইজ দ্য এক্সিকিউশন টাইম। অ্যান্সার ইজ এক্সিকিউশন টাইম। 5, এখানে কোয়েশ্চেন নাম্বার 5 এ দেওয়া আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ওএস। এখানের মধ্যে 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে কোনটা অপারেটিং সিস্টেম নয়। এই ধরনের কোয়েশ্চেন একটা জিলেটে অনেকবারই এসছে, যে কতগুলো অপশনের মধ্যে কোনটা অড ম্যান আউট আমাকে বের করতে হবে। তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড, লিনাক্স, গুগল, উইন্ডোজ, এই 4টে অপশন আমাকে দেওয়া আছে হুইচ ইজ নট ইন অপারেটিং সিস্টেম। তোমরা ইজিলি বলতে পারবে দ্যাট গুগল ইজ নট অ্যান অপারেটিং সিস্টেম। অ্যান্সার ইজ গুগল। কেন কি? অ্যান্ড্রয়েড আমরা মোবাইল ইউজ করি, যেটা একটা অপারেটিং সিস্টেম। আর লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, যেটা আমরা কম্পিউটারে বেসড অপারেটিং সিস্টেম আমরা ইউজ করি। উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমরা ইউজ করি। তাহলে গুগল একটা সার্চ ইঞ্জিন, যেটা আমরা কোনো কিছু সার্চ করতে চাই, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব করে সার্চ করতে চাই, তো গুগল একটা সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। রাইট অ্যান্সার ইজ গুগল। Four. If ASCII mean American Standard Code for Information Interchange. If ASCII value of X is 120 দেওয়া আছে এখানে, then what is the value of the H? H এর ভ্যালু কি হবে? 4টে অপশন দেওয়া আছে। X এর ভ্যালু দেওয়া আছে 120। X, তাহলে আমাকে ভাবতে হবে যে X এর H-টা কত দূরে আছে, আর X এর আগে আছে WX। mean definitely X এর ASCII ভ্যালু যদি 120 দেওয়া থাকে, তাহলে W এর ASCII ভ্যালু 119 হবে।
কেন কি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তো আমরা এখানে পেয়ে যাচ্ছি 120 মাইনাস 119 ডিভাইড বাই 3, তাহলে এটা পাচ্ছি 1/3, আর 1/3 ডিভাইড যদি করি তাহলে 0 পয়েন্ট সামথিং আসবে, 0 পয়েন্ট সামথিং মানে ইন্টিজার ভ্যালুটা নেবে, দ্যাট ইজ দ্য আজকে ভ্যালু, অ্যান্সার হয়ে যাবে ইস্টটা হয়ে যাবে ডি। তো এটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়েছে এখানে, যেখানে একটা আজকে ভ্যালু দিয়ে দিয়েছে এবং সেখান থেকে আমরা ডাব্লিউটা বের করে নিচ্ছি, ডাব্লিউটা বের করেছি, আমরা অর্ডারটা দেখে নিচ্ছি ডাব্লিউ কত পরে আছে, এক্স এর আগে বা পরে আছে, দেখলাম যে ডাব্লিউটা এক্স এর আগেই আছে, জাস্ট ডাব্লিউ এক্স মিন 119 হবে, 120 মাইনাস 119 ডিভাইড বাই 3 অপারেশন করতে বলেছি, তাহলে এইটা আমরা এখানে 0 পাচ্ছি, কারণ কি এটা যদি আমরা ভাগ করি 1/3, 1/3 হচ্ছে 0.3333, 0.333, 33 যে দশমিক নাম্বার আছে ইন্টিজার নেবে, তো জিরোটাকে এখানে অ্যান্সার হিসাবে দেবে। এই ধরনের সিম্পল কোয়েশ্চেন জাস্ট আমরা আজকে ভ্যালু রেসপেক্টে অন্যটা বের করে নিয়ে ক্যালকুলেশন পার্টটাই আসবো। দিস দ্য কোয়েশ্চেন নাম্বার 6. Let us consider the question number 7. The maximum and minimum numbers that can be represented in 8-bit 2's complement system, 8-bit 2's complement সিস্টেমে যে নাম্বারটা ম্যাক্সিমাম আর মিনিমাম রেঞ্জ সাপোর্ট করে সেই নাম্বারটা এখানে দেওয়া আছে। তো 4টে অপশন দেওয়া আছে, এর মধ্যে কারেক্ট অ্যান্সার ম্যাক্সিমাম একটা রেঞ্জ আর মিনিমাম রেঞ্জ কি হতে পারে। আমরা জানি যে 2's complement নাম্বার সিস্টেমে অ্যাকচুয়ালি কেন ইউজ হয়, 2's complement নাম্বার সিস্টেমে নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য কাজে লাগে, 2's complement নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য 2's complement সিস্টেম কাজে লাগে, তার একটা রেঞ্জ দেওয়া থাকে। রেঞ্জের ফর্মুলা হচ্ছে 2's complement রেঞ্জের ফর্মুলা আমরা জানি, এটা এই রেঞ্জটা ফলো করে, যেটা হচ্ছে মাইনাস থেকে শুরু করে টু টু দি পাওয়ার n-1 থেকে শুরু হয় নাম্বারটা, 2 নেগেটিভ সিস্টেমের জন্য টু টু দি পাওয়ার n-1, পজিটিভ সিস্টেমের জন্য সেটা হয়ে যায় টু টু দি পাওয়ার n-1 প্লাস জন্য। তো এই রেঞ্জের মধ্যে যদি থাকে সেটা 2's complement নাম্বার সিস্টেম সাপোর্ট করে। তো n এর ভ্যালু এখানে 8 দেওয়া আছে, তো টু টু দি পাওয়ার যদি আমরা বসাই নেগেটিভ নাম্বারটা টু টু দি পাওয়ার -8 - 1 মিন টু টু দি পাওয়ার -27 মিন -128, তো মিনিমাম রেঞ্জ হচ্ছে -128, ম্যাক্সিমাম রেঞ্জ কি হতে পারে, যেটা পজিটিভ নাম্বারের ক্ষেত্রে ইউজ করা হয় টু টু দি পাওয়ার 8 - 1 টু টু দি পাওয়ার 7 - 1 মিন হচ্ছে 128 - 1 মিন 127, তো 127 মিন এই রেঞ্জটা শুরু হয় -128 থেকে শুরু করে, এখান থেকে 0 অব্দি আসে, 0-র পর 127 অব্দি আসে। টোটাল আমরা জানি যে দুটো মিলিয়ে টু টু দি পাওয়ার 8 মিন 255 অব্দি ম্যাক্সিমাম, টু নাম্বার রেঞ্জ 256, অ্যাকচুয়ালি টোটাল নাম্বার 256 যদি আমরা যোগ করি রেঞ্জটা, এখান থেকে 128টা নাম্বার আছে, এখান থেকে 128টা নাম্বার আছে, 1 থেকে -1 থেকে শুরু করলে কাউন্ট করলে, আর 0 থেকে কাউন্ট করলে একটা কম হয়, তার জন্য এখানে 187 কি থেমে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি 128টা নাম্বার আছে পজিটিভ, 128টা নেগেটিভ, টোটাল 250 রেঞ্জটা আছে, টোটাল 256 এলিমেন্টস আছে, নেগেটিভ সমান ইকুইভ্যালেন্ট, নেগেটিভ যতগুলো নাম্বার 128টা, পজিটিভ ততগুলো 128টা, জিরোটাকে ধরে 127 অব্দি এগোচ্ছে। এই জন্য যখনই আমাদের যে কোনো রেঞ্জ ক্যালকুলেট করতে হবে, এই ফর্মুলার মধ্যে আমরা যদি বসিয়ে দিই, n এর ভ্যালু যদি 9 হয় তাহলে 9-এর উপর বসিয়ে দিই, 10 হলে 10-এর উপর বেশি বসিয়ে দিই, সেই অনুযায়ী আমরা রেঞ্জটা পেয়ে যাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম পজিটিভ রেঞ্জ 127, নেগেটিভ রেঞ্জ -128, তো কারেক্ট অ্যান্সার ইজ দিস বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আমি 2's complement প্রেজেন্টেশন সম্বন্ধে একটু আসি। 2's complement প্রেজেন্ট কেন ইউজ করি, 2's complement প্রেজেন্টেশন অ্যাকচুয়ালি ইউজ করি আমরা নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য। যে কোনো নেগেটিভ নাম্বারকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, তার 3টে মেথড আছে, একটা সাইন ম্যাগনিটিউড, একটা 1's complement, একটা 2's complement। 2's complement সবচেয়ে পপুলার মেথড, যেটা থ্রুতে আমরা অ্যারিথমেটিক সাবস্ট্রাকশন বা ক্যালকুলেশনগুলো করতে থাকি। এবার যখনই আমাকে 2's complement নাম্বার দেবে, তার নাম্বার অফ বিট বলে দেবে, যে কতগুলো বিট কম্পিউটারের মধ্যে স্টোর করতে পারে, ওটা নাম্বার অফ রেজিস্টার্স, যেটা বিট রেজিস্টারের মধ্যে কতগুলো বিট স্টোর করতে পারে, এখানে 8 বিট রেজিস্টার বলেছে। তো আমরা যদি ক্যালকুলেশন করি, সাপোজ আমাকে -12 দিয়েছে একটা নাম্বার, যেটাকে বলছি 2's complement প্রেজেন্ট করতে। তো আগে আমরা কি করবো, এটা 1 2 4 8 বাইনারিতে কনভার্ট করবো, 8 4 12 দুটো নাম্বার নিয়ে এটা পেলাম আমরা 1 1 0 0 পেলাম। বাকি আমাকে আরো 8টা বিটে কনভার্ট করতে হবে, তাহলে 8টা বিট করতে গেলে একটা বিট রিজার্ভ, যেটা সাইন নাম্বারের জন্য, যেটা নেগেটিভ আছে বলে 1 বসালাম, পজিটিভ থাকলে ওটা 0 বসাতাম, আর বাকি 3টে বিট ম্যাগনিটিউডের জন্য, টোটাল 7টা বিট ম্যাগনিটিউডের জন্য, একটা বিট সাইনের জন্য। তো 8 বিটের রিপ্রেজেন্ট কমপ্লিট হয়ে গেল। এই 1 বিটটাকে বাদ দিয়ে বাকি যে বিটগুলো পড়ে থাকলো, তার আমরা 1's complement and 2's complement করবো, সেই বিটগুলো 1's and 2's complement করবো। যদি 1's করি তাহলে পাবো 1 1 1 0 0 1 1, তার সাথে আবার যদি 1 যোগ করি, এটা হচ্ছে 1's complement হলো, তার সাথে যদি 1 যোগ করি তাহলে পাবো আমরা 0 1 1 ক্যারি থাকে, 1 1 0 ক্যারি থাকে 1 1 1 0 ক্যারি এখানে 0 1 1 1, আর এইটা সাইন বিটটা কপি হয়ে যায়। তো এটা হচ্ছে তার 2's complement প্রেজেন্টেশন অফ -12। তো এবার আমরা যদি রেঞ্জটাকে ভাবি, আমরা জানি 0 মানে হচ্ছে, আমরা জানি 0 মানে হচ্ছে পজিটিভ, তো 0 বাকিগুলো ম্যাক্সিমাম 7টা 1 হতে পারে ম্যাক্সিমাম, তাহলে আমরা ম্যাক্সিমাম কি পেতে পারি ওখানে 128 পেতে পারি, 128টা পজিটিভ হতে পারে,
আবার 128টা নাম্বার পজিটিভের জন্য হবে। যদি আমরা 0 রেখে 8 7টা 1 128টা পজিটিভ, যদি 1ও রাখি তাহলে 1 এর জন্য 128টা পজিটিভ হবে। ঠিক আছে, 1 এর জন্য 128টা নাম্বার হবে, 0 এর জন্য 128টা নাম্বার হবে, 1 এর জন্য। আর 0 মানে আমরা জানি পজিটিভ, তাহলে 128টা পজিটিভ নাম্বার, 128টা নেগেটিভ নাম্বার। এবার রেঞ্জটা কি হয় আমরা জানি, যখন নেগেটিভ নাম্বার কাউন্ট করি -1 থেকে শুরু করে যদি কাউন্ট করি তাহলে 128 অব্দি কাউন্ট করলে 128টা নেগেটিভ নাম্বার পাচ্ছি। কিন্তু যখন আমরা পজিটিভ কাউন্ট করি 0 থেকে কাউন্ট করছি বলে আমরা গিয়ে 128 পাচ্ছি না, 187 কে থেমে যাচ্ছি, কিন্তু মানে টোটাল নাম্বার 128টাই পাচ্ছি। এইভাবে আমরা রেঞ্জটা ক্যালকুলেট করতে পারি যে কোনো বিটের উপর। কিন্তু জেনারেলি ফর্মুলা যদি আমরা ইউজ করি, সেই ফর্মুলার উপর এন এর মান বসিয়ে দিলে অটোমেটিক্যালি আমরা সেটার বেস করে রেঞ্জটা পেতে পারি। তো এখানে পরীক্ষার সময় ম্যাক্সিমাম কী দিতে পারে, ম্যাক্সিমাম এন এর বিটটা চেঞ্জ করে দিতে পারে। তোমরা তখন এন এর বিটটা ওই ফর্মুলাটা বসাবে, ফর্মুলা বসিয়ে যে কোনো রেঞ্জ তোমরা টুস কমপ্লিমেন্টে ক্যালকুলেট করে দিতে পারবে। তো এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম। টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম সাবস্ট্রাকশন আমরা ইউজ হয় অ্যাথমেটিক ক্যালকুলেশন সময়। এটা একটা আউটপুট চাইছে, তার 4টে অপশন দেওয়া আছে। এ বি সি এখানে ভেরিয়েবল দেখতে পাচ্ছি, বি এর মান দেওয়া আছে, অ্যাসাইন করা আছে 2 দিয়ে। এ সি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে বলছে, এ সি কে প্রিন্ট করলে কি অ্যান্সার পাবে সেটাই কোয়েশ্চেনটা আউটপুট হিসাবে চাইছে। আমরা জানি প্লাস প্লাস কনসেপ্ট কি, প্লাস প্লাস মানে হচ্ছে ইনক্রিমেন্ট, যেটা আই ইকুয়াল টু আই প্লাস, যদি আই প্লাস প্লাস লিখি আই ইকুয়াল টু আই প্লাস 1। এবার প্লাস প্লাসটা দুভাবে ইনক্রিমেন্ট করা যায়, একটা পোস্টফিক্স একটা প্রিফিক্স। যদি আমরা বি প্লাস প্লাস করি তার মেইন হচ্ছে বি ইকুয়াল টু বি প্লাস 1, এটা পোস্টে হচ্ছে পোস্টফিক্স। যদি প্লাস প্লাস বি করি তাতেও বি ইকুয়াল টু বি প্লাস 1ই হয়, কিন্তু সেটা প্রিফিক্স ইনক্রিমেন্ট। তো ইনক্রিমেন্ট আমরা দুই ধরনের আমরা জানি, পোস্টফিক্স মানে পরে ইনক্রিমেন্ট বি এর ভ্যালুটা, প্লাস প্লাস আছে আগে ইনক্রিমেন্ট বি এর ভ্যালুটা। কিন্তু এটা যখনই নর্মাল ইনক্রিমেন্ট করি সেটা বি ইকুয়াল টু বি প্লাস 1ই হয়। কিন্তু যখন সেই ইনক্রিমেন্টটাকে আমরা কোনো অ্যাসাইন করে দিই, তাহলে অ্যাসাইন করার সময় ভ্যালুটা কনসেপ্টটা চেঞ্জ হয়ে যায়। যদি আমরা প্লাস প্লাস বি লিখি, এক্ষেত্রে কি হবে, আগে বি এর ভ্যালুটা বেড়ে যাবে, তারপর এক্স বি এর ভ্যালুটা পাবে। বি এর ভ্যালু যদি এখানে 2 থাকে তাহলে এক্স হবে 3, বি এর ভ্যালু 2 থাকলে এক্স এর ভ্যালু 3 হবে, এবং বি এর ভ্যালু নিজেও বাড়বে, সেটা হচ্ছে 3 হবে। তার মানে কি, যখন এটা স্ক্যান হবে আগে প্লাস প্লাসটা হয়ে তারপর এক্স এর ভ্যালুটা স্টোর হবে। যদি আমরা এটা এক্স ইকুয়াল টু বি প্লাস প্লাস করি তাহলে আগে কি হবে, এক্স ইকুয়াল টু অপারেটরটার জন্য বিটাকে এই ভ্যালুটাকে নিয়ে নেবে। তো বি ইকুয়াল টু যদি 2 থাকে তাহলে এক্স ইকুয়াল টু 2 হবে, বিটা পরে নিজে বেড়ে যাবে, তা বিটা 3 হবে, বাট এক্স এর ভ্যালুটা 2 রয়ে যাবে, কারণ এই ভ্যালুটা আগে বি নিয়ে নেবে, বি এর ভ্যালুটা এক্স নিয়ে নেবে, এই ভ্যালুটা বি এর ভ্যালুটা এক্স নিয়ে নেবে, তারপর বি নিজে ইটসেলফ বাড়বে, আর সেটা বি এর ভ্যালু 3 হবে, বাট এক্সটা যেহেতু আছে প্রিভিয়াস অ্যাসাইন ভ্যালুটা নিয়ে নেবে। তো এই ইনক্রিমেন্ট আর পোস্টফিক্স প্রিফিক্স ইনক্রিমেন্টের কনসেপ্টে এটা অ্যাসাইনমেন্ট যখন করি তখন এটা ডিফারেন্স আছে। যদি আগে আমি পরে প্লাস প্লাসটা দিই তাহলে আগে অ্যাসাইনমেন্ট ভ্যালুটা নিয়ে তারপর বিটা নিজে বাড়লো, বাট অ্যাসাইন ভ্যালুটা নিয়ে চলে গেল। কিন্তু যদি পরে মানে আগে প্লাস প্লাস করে ভ্যালুটাকে এক্সে অ্যাসাইন করি তাহলে বিটা আগে বেড়ে গিয়ে তারপর যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা এক্সে ট্রান্সফার হবে। তো এইটা কনসেপ্টটা এইভাবে তোমরা বোঝার চেষ্টা করো, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন হয় অনেক সময়। তো বি প্লাস প্লাস করলে আগে বি এর ভ্যালুটা যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আগে এক্সে অ্যাসাইন হবে। যদি এখানে 2 থাকতো 2টা এক্সে অ্যাসাইন হতো, তারপর বিটা নিজে সেলফ বেড়ে 3 হতো, তখন আর এক্স আর নতুন ভ্যালুটা পেতো না। তো এই কনসেপ্টে এটা এইভাবে বোঝানো হচ্ছে। যদি আমরা এক্স ইকুয়াল টু বি প্লাস প্লাস বি করি তাহলে আমরা কি হয়, এক্স এর যে ভ্যালুটা আছে আগে বি নিজে বেড়ে যাবে, বিটা যে 2 ছিল সেটা 2 থেকে 3 হবে, সেই 3 ভ্যালুটা তারপর এক্সে ট্রান্সফার হবে, মিন এখানে এক্স এর ভ্যালুটা আপডেটেড ভ্যালুটা পাবে। তো এটা প্রিফিক্স আর পোস্টফিক্স ইনক্রিমেন্টের ক্ষেত্রে এই প্রবলেমটা অ্যারাইজ করে স্টুডেন্টদের মধ্যে, যে কখন কোন ভ্যালুটা কিভাবে দেবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি করে, তো বি এর ভ্যালু এখানে দেওয়া আছে 2টা, যখন আমরা এই মাল্টিপ্লিকেশন করছি যেহেতু ব্র্যাকেট দেওয়া নেই, তো যখন আমরা মাল্টিপ্লিকেশন করছি বি এর ভ্যালুটা 2 বসাচ্ছি, 2 ইন্টু 2 4 হচ্ছে, তাহলে এর ভ্যালু 4 জেনারেট করে যাচ্ছে, তারপর বিটা নিজে বেড়ে গিয়ে বিটা হচ্ছে 3। কারণ আমি জানি প্লাস প্লাস পরে থাকলে আগে ক্যালকুলেশনটা এই পাশে হয়ে যায় লেফট হ্যান্ড সাইডে, তারপর গিয়ে বিটা নিজের মতো বেড়ে যায়। তো এখানে বি এর ভ্যালু 2 থাকার জন্য 2 ইন্টু 2 4 পাচ্ছে, এ ইকুয়াল টু 4 ক্যালকুলেট করছে, আর বিটা তখন নিজে বেড়ে গিয়ে 3 হচ্ছে। পরে ক্যালকুলেশন ক্ষেত্রে কি হচ্ছে, বিটা 3 আছে অলরেডি, এই মাল্টিপ্লিকেশনটা হবে না যতক্ষণ অব্দি বি এর মানটা ক্যালকুলেশন হচ্ছে। 3 আছে, 4 হলো বি এর মানটা, 4 হওয়ার পর মাল্টিপ্লিকেশন হয়ে 8 হলো, তাহলে আমরা এখানে বি 4 পাচ্ছি, আর এখানে সিটা রেজাল্ট ওয়েট করছে বি এর জন্য, তখন আমরা 8 পাচ্ছি। তো অ্যান্সার হবে এ 4 আর সি 8। তো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এই প্রোগ্রামটার ক্ষেত্রে যদি ব্র্যাকেটটা যদি না থাকতো, ব্র্যাকেটটা থাকতো তাহলে ডিফারেন্স অ্যান্সার এসে যেত। যদি আমরা ব্র্যাকেটটা এখানে দিয়ে দিতাম তাহলে এটা প্রায়োরিটি বোঝানোর জন্য ওই ব্র্যাকেটের কাজটা আগে হয়ে তারপরে ক্যালকুলেশন হতো। ব্র্যাকেটটা না থাকার জন্য আমাদের কি করছি, যখন ইন্টু দিচ্ছি আমরা তখন বিটাকে আগে 2 এর সাথে নিয়ে নিচ্ছি, 2 ইন্টু বি, যে বিটা ক্যালকুলেট হয়ে যাওয়ার পর বিটা নিজের মতো বেড়ে যাচ্ছে। মানে এখানে বিটা 2 পাচ্ছি, 2 ইন্টু 2 এটা 4 এসে যাচ্ছে, তারপর বিটা নিজের মতো বাড়ছে, বিটা নিজের মতো বাড়বেই, কারণ ইনক্রিমেন্ট পোস্টফিক্স হোক প্রিফিক্স হোক বিটা নিজের মতো বাড়বেই।
তো এখানে বিটা বেড়ে হয়েছে, তো 2 থেকে 3 হয়েছে, তো বিটা 3 হয়েছে। এবার সেই যে কারেন্ট ভ্যালু 3টা সেটা পরে ক্যালকুলেশন বি আবার ইউজ হবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্লাস প্লাস আগে ইন্টু আছে, কিন্তু ইন্টু হতে পারবে না যতক্ষণ অব্দি প্লাস প্লাসটা কমপ্লিট হচ্ছে। তো বি এর ভ্যালু 3 ছিল, বি সেটা বেড়ে গিয়ে 4 হলো, সেই 4টা ইন্টুকে সাপ্লাই দিল, 2 × 4 8 হলো, সেই 8টা পেয়ে গেলাম সিতে। তো সি এর ভ্যালু 8 অ্যান্ড এর ভ্যালু 4। সো এই দিস ইজ দ্য ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার ইজ এ ইকুয়াল টু 4 অ্যান্ড সি ইকুয়াল টু 8। এই ধরনের প্রোগ্রাম যেটা ইনফিক্স অ্যান্ড প্রিফিক্স অ্যান্ড পোস্টফিক্স ইনক্রিমেন্ট, এই ধরনের প্রোগ্রামের কনসেপ্ট তোমাদের জি রেটে কোয়েশ্চেন পেপারে প্রচুর আসে। তো এই আইডিয়াটা খেয়াল রাখবে যে যখন আমরা অ্যাসাইন করছি কোনো ভেরিয়েবলকে, যদি প্লাস প্লাসটা পরে দিই, অ্যাসাইন করার সময় আগে অ্যাসাইন ভ্যালুটা নিয়ে নেবে, তারপর প্লাস প্লাসটা নিজের মতো ওর মেমোরি লোকেশনকে বাড়িয়ে দেবে। কিন্তু যদি আগে প্লাস প্লাস দিই তাহলে অ্যাসাইন ভ্যালুটা পাওয়ার আগে বিটা নিজের ভ্যালু বাড়িয়ে নিয়ে তারপর অ্যাসাইন করবে। Let us consider the question number 9. এখানেও একটা প্রোগ্রাম দেওয়া আছে, যে প্রোগ্রামটা করসপন্ডিং আমরা আউটপুট অপশন 4টে অপশন দেওয়া আছে, আউটপুটে আমরা যে কোনো একটা অপশন পেতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাশিং টু ডিসপ্লে আউট ডট এইচ এন্ড মেন ভয়েড এক্স ইকুয়াল টু 5 অ্যাসাইন করা আছে আর ওয়াইটা অ্যাসাইন নেই। মিন এক্স এর ভ্যালু 5 অ্যাসাইন করা আছে, এক্স এর ভ্যালু 5 অ্যাসাইন করা আছে, ওয়াই এর ভ্যালুটা এখানে ইনিশিয়ালাইজ করা নেই, কিছু ভ্যালু দিয়ে এটা এখানে এভাবে দেওয়া আছে। এবার আমরা ভ্যালু দেখবো যে প্লাস প্লাস এক্স আছে। তো আগেই দেখেছি আমি যদি প্লাস প্লাস আগে থাকে তখন এক্স এর ভ্যালুটা প্লাস প্লাস হয়ে গিয়ে 6 হবে। এটা যদি এক্স এর ভ্যালুটা বেড়ে যায় 5 + 1 = 6 হবে, সেই 6 ভ্যালুটা এক্স এ জমা হবে। সেই যে ভ্যালুটা ইনক্রিমেন্ট হলো সেই ইনক্রিমেন্ট ভ্যালুটা এবার ওয়াই এ ট্রান্সফার হবে। মিন আমরা আউটপুট কি পাবো যদি আমরা এক্স আর ওয়াইকে প্রিন্ট করাই, দুটোই 6 and 6। তো এই ধরনের কোশ্চেন, এটাও একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এটা খুবই কনসেপচুয়ালি যখন আমরা প্লাস প্লাস, এটাও একটা ইয়ারের কোশ্চেন যেটা প্লাস প্লাসের উপর বেস করে এসছে। এখানে সিম্পল কোশ্চেন, যেখানে জাস্ট বলেছে প্লাস প্লাস এক্স, তো এক্স এর ভ্যালুটা আগে ইনক্রিমেন্ট হবে, তারপর সেই ভ্যালুটা ইনক্রিমেন্টেড ভ্যালুটা ওয়াই কে ট্রান্সফার হবে। তো আউটপুট পাচ্ছি আছে। এবার বলছে এখান থেকে কি কি ভ্যালু পপড হয়েছে, কি অর্ডারে ভ্যালুগুলো পপড হয়েছে। তো দেখা যাক অপারেশনটা করে কি হয়। তো ফার্স্টে ইনিশিয়ালি আমরা জানি স্ট্যাক খালি থাকে, পুশ 10 করছি। মিন স্ট্যাকটা আমরা স্ট্যাকের ডেফিনিশন জানি, স্ট্যাক হচ্ছে এমন একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে একটা টপ ভেরিয়েবল থাকে যার উপর ইনসার্শন এন্ড ডিলিশনটা হবে। তো ইনিশিয়ালি টপটা 0, যদি আমরা এটা ভাবি অ্যারেটা 0 থেকে স্টার্ট হয়েছে, তাহলে টপটা -1 থেকে ইনিশিয়ালাইজ করা থাকে। তো ধরে নিলাম টপটা এখানে -1 ইনিশিয়ালাইজ করা আছে। তো এবার আবার পুশ করছি, পুশ করার সঙ্গে সঙ্গে প্রথমে টপটা এখানে এসে গেল, তাহলে টপটা 0 চলে আসলো, টপটা 0 নম্বর পজিশনে একটা ইনক্রিমেন্ট হওয়ার পর 0 নম্বর পজিশনে টপটা এসে গেল। তারপর আবার পুশ করলাম, তারপরে এই টপটা এখন এই পজিশনে আছে, টপটা ইনক্রিমেন্ট হয়ে গেল 20-তে চলে আসলো। এই পুশ করার সময় আমরা জানি একটার পর একটা এলিমেন্টগুলো চেপে যাবে, যেটা লাস্ট ছিল সেখান থেকে টপ একবার বেড়ে গিয়ে সেই এলিমেন্টের উপরে এলিমেন্টের পজিশনে ইনসার্টেড ভ্যালুড হয়ে যাবে। নেক্সট পপ করছি আমরা, যদি এখন আমরা পপ করি তাহলে পপ করার সময় আমরা পপ হয়ে যাবে টপে যে ছিল, যেমন লাস্ট ইন ফার্স্ট আউট, তাহলে 20টা ফার্স্ট পপ হয়ে যাবে, তাহলে টপটা নিচে নেমে যাবে। প্রথম অ্যান্সার হচ্ছে 20। তাহলে এই দুটো অ্যান্সার, এটা তিনটের মধ্যে প্রথম পপটা নেবেন আমরা তিনটেই পাচ্ছি, তাহলে তিনটেই এটা প্রথমেই বাদ চলে গেল এই অ্যান্সারটার মধ্যে দেখে আমরা, কারণ প্রথম এলিমেন্ট আমরা 10 পাচ্ছি এখানে, বাকি তিনটে 20। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার আমরা দিকে এগোচ্ছি তিনটের দিকে। এবার আবার পুশ করছি, তাহলে এবার যদি আবার পুশ করি তাহলে এর মধ্যে 10 এর উপরে টপটা আবার বেড়ে গেল, তাহলে 10টা এর উপরে চেপে গেল। এবার আবার যদি পুশ করি তাহলে 10 ছিল, তারপর 10, তারপর আবার 20 চেপে গেল, টপটা আবার এক ঘর বেড়ে গেল। এবার যদি পপ করি, এবার যদি আমরা পপ করি, এবার যদি আমরা পপ করি তাহলে পপ হওয়ার সময় টপটা এক ঘর নেমে যাবে। তাহলে এখন যেটা পপ হলো সেটা হচ্ছে পপ, এখন যেটা পপ হলো সেটা হচ্ছে 20 পপ হলো। তাহলে 20-র পর 20 অপশনটা এখানে কারেক্ট যাচ্ছে, তার মানে কি এই দুটো অপশন এখন অব্দি কারেক্ট যাওয়া যাচ্ছে, কারণ 20 পর 10 এসে গেছে, তো এই দুটো এটা আগেই ক্যান্সেল হলো, এটা এখন ক্যান্সেল হয়ে গেল। এবার আমার আবার পপ আছে, এবার পপে আমরা টপে দেখতে পাচ্ছি 10 আছে, তো 10 তাহলে টপটা নিচে নেমে যাবে। এখন 10 পপ হলো, তাহলে এটাও কারেক্ট আছে, এটাও কারেক্ট আছে, এত অব্দি ঠিক যাচ্ছে। নেক্সট আমার আবার অপারেশন কি দিয়েছে, দুটো পপ হয়েছে, এগেন আমাকে দিয়েছে অলরেডি একটা পপ আমরা করেছি, একটা পপ অপারেশন হয়ে গেছে, 2, 3, 4, টোটাল 5টা পপ অপারেশন আছে। একটা পপ অপারেশন আমরা 20 পেয়েছি, আরেকটা পপ অপারেশন আমরা 20 পেলাম, আরেকটা পপ অপারেশনে 10 পেলাম। তো এবার আরেকটা পপ অপারেশন, এখন যদি আমরা পপ করি স্ট্যাকটা আবার খালি হয়ে যাবে, তাহলে স্ট্যাকটা আবার টপটা -1-এ চলে আসবে, 0 থেকে -1-এ। তাহলে এখন পপ হলো 10 পেলাম, এটা কারেক্ট অ্যান্সার। ডেফিনেটলি এটা কেটে গেল, এটা কেটে গেছে অলরেডি, এটা কেটে গেছে, তাহলে এটা কারেক্ট অ্যান্সার। এবার লাস্ট অবধি আমরা করে দেখি, আর দুটো অপারেশন আছে। এবার যদি ইনসার্ট করি তাহলে পুশটা আবার ইনসার্ট হবে, তাহলে একটু টপটা উপরে উঠে যাবে,
তারপর আমরা যদি এটা পপ করে দিই তাহলে টপটা আবার নিচে নেমে এমটি হয়ে যাবে, তাহলে 20 আসছে কারেক্ট আছে। তো পপ সিকোয়েন্স মানে যে অর্ডারে পপড হয়েছে সেটা হচ্ছে 20 20 10 10 20। তো কিভাবে স্টার্ট হয়েছিল, প্রথমে আমরা দেখলাম পুশ হচ্ছে 10, ইনিশিয়ালি টপটা -1 ছিল সেটা 0-তে আসলো, তারপরে প্রথমে এটা এইভাবে ছিল, টপটা ফার্স্ট পজিশন, টপটা এখানে ছিল -1-এ, তারপর প্রথম ইনসার্টের সময় এটা 10 আসলো, টপটা এখানে আসলো 0-তে আসলো, তারপর নেক্সট পুশে আমরা 20 হলো, তারপর পপ হয়ে গেছে, যখনই পপ হয়ে যাচ্ছে তার মানে কি 20টা এখান থেকে বেরিয়ে আসছে, মানে এই স্টেপে আমরা দেখতে পাচ্ছি 10টা আবার টপটা 10-এ চলে আসছে, তো এখান থেকে 20টা বেরিয়ে এসছে। নেক্সট পুশে কি হচ্ছে আবার 10 ইনসার্ট হয়েছে, তো এখানে টপটা আবার বেড়ে গেছে, নেক্সট পুশে আবার 20 ইনসার্ট হয়ে টপটা বেড়ে গেছে, পুশ হওয়ার সময় ইনসার্ট হওয়ার সময় এলিমেন্টসগুলো বেড়ে যায়। এবার পপ করছি, যখন পপ করছি তখন 20টা পপ হয়ে যাচ্ছে, মানে কি আমরা প্রথমে পপ পেয়েছিলাম 20 পপ হয়েছিল, তারপরে আমরা দেখলাম এখন 20 আবার পপ হল। তো এরপর আবার পপ 3বার পপ আছে পরপর, এরপর 20-র পর 10 পপ হবে, তো 10 পপ হয়েছে, আবার 10 আছে 10 পপ হবে, কন্টিনিউয়াসলি পপ অপারেশন করে গেছি। এবার পুশ করেছি, এখন তো 10 পপ হওয়ার পর খালি হয়ে গেছে, আর কেউ নেই, এবার এখানে খালি সিচুয়েশন ছিল, এমটি হয়ে গেছে, টপটা নিচে নেমে গেছে, আবার যখন পুশ করছি 20 এখানে এসে গেছে, তারপর এটা পপ করলে 20টা বেরিয়ে যাবে। তো রাইট of computer application, MCQ of computer application from GLET question paper. Thank you very much for watching this video.